ওকে, আসছো তোমরা। এখন আমরা একটা গ্রাফ দেখবো। আমরা যে ইকুয়েশনটা পড়েছি ওই ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা একটা গ্রাফ পেপার বা একটা গ্রাফ দেখা ট্রাই করবো, যে গ্রাফটা কিভাবে হয় বা কিরকম হয় আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, সো স্প্রিং, যেমন আমরা স্প্রিং এর জন্য যে ইকুয়েশন পড়েছি সেটা হচ্ছে কি, কত টি ইকুয়ালস টু 2 পাই এম বাই কে রুট ওভার এম ডিভাইডেড বাই কে। এটাকে নিয়ে এখন আমরা একটা গ্রাফ পেপার প্লট করবো। এটাকে এখন অ্যারেঞ্জ করি, টি স্কোয়ার বোথ সাইড কি স্কোয়ার করলাম, তাহলে এটা কত হবে, টি স্কোয়ার। এটা কত হবে, 4 পাই স্কোয়ার। কেটাকে এটা নিচে নিয়ে নিলে এটা হয়ে যাবে এম, দেখা যাবে এটা টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু এম। এই ইকুয়েশনটা আমরা লিখতে পারলাম। এখন আমরা একটা গ্রাফ পেপার যেটা প্লট করব সেটা হচ্ছে গিয়ে কি করব, আমরা একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস থাকবে। এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে গিয়ে টি স্কোয়ার, খেয়াল রাখো, সরি ওয়াই অ্যাক্সিস থাকবে হচ্ছে টি স্কোয়ার, টি কিন্তু না। আর এক্স অ্যাক্সিসে কে থাকবে, এম। এটার ইউনিটটা হচ্ছে গিয়ে কত, কেজি। আর এটার ইউনিট হচ্ছে গিয়ে কত, সেকেন্ড স্কোয়ার। কারণ টি এর ইউনিট সেকেন্ড আর টি স্কোয়ার হবে সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই টি স্কোয়ার কে রিপ্রেজেন্ট কে করছে, টি স্কোয়ার রিপ্রেজেন্ট করছে হচ্ছে ওয়াই। আর এম কে রিপ্রেজেন্ট কে করতেছে, এম কে রিপ্রেজেন্ট করছে এক্স এক্সিস। তাহলে এইটা কি রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে এম প্রাইম। এম প্রাইমটা কি, এম প্রাইমটা হচ্ছে স্লপ। এম প্রাইমটা কি, স্লপ, এই এক্সিসের স্লপ। তো আমরা এখানে লিখে ফেলি এম প্রাইম হচ্ছে কি এখানে স্লপ অফ দিস গ্রাফ পেপার। তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স, এই ইকুয়েশনটা কিরকম হয়, এটা হচ্ছে কি একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ওকে, সো টি স্কোয়ার বাই এম, তো টি স্কোয়ার বাই এম এর গ্রাফটা হচ্ছে এরকম হবে যে একটা স্ট্রেট লাইন পাবো, সেটা হচ্ছে পাসিং থ্রু অরিজিন দিয়ে খুব সুন্দর মতো পাস হবে, এরকম আমরা একটা ইকুয়েশন পাবো। বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? এই রকম আমরা একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, এখন আমরা আরেকটা ইকুয়েশন করব বা একটা গ্রাফ পেপার। নাও ইফ স্প্রিং, নাও ইফ ম্যাস অফ স্প্রিং, যেমন শুরুতে বলেছিলাম যে ম্যাস যদি থাকে, ম্যাস অফ স্প্রিংটা আমাকে ধরে নিলাম এম নট। ঠিক আছে, স্প্রিং এর ম্যাস হচ্ছে গিয়ে কত, এম নট যদি আমি ধরে নেই, তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের গেট আপটা একটু চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশন গেট আপটা কি হবে বলতো, টি ইকুয়ালস টু 2 পাই, এটা হয়ে যাবে এম নট প্লাস এম ডিভাইডেড বাই কে। বুঝতে পেরেছো? কারণ স্প্রিং এর যদি ম্যাস থাকে, স্প্রিং এর ম্যাসও কি করবে, স্প্রিংটাকে এক্সটেন্ড করার জন্য ট্রাই করবে। সো এই কারণে ইকুয়েশন গেট আপটা এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন হবে কি এম নট প্লাস এম ডিভাইডেড বাই কে হবে। এখন যদি এইটার যদি ইকুয়েশন নিয়ে আমরা প্লট করি তাহলে ইকুয়েশনটা কিরকম হবে দেখো তো। স্কোয়ার করে দিই বোথ সাইডকে, এটা হয়ে যাবে কত, 4 পাই স্কোয়ার। এটা হবে কত, 4 পাই স্কোয়ার। তো এটাকে কেটাকে পাশে নিয়ে আসি, এটা হবে কত, এম নট প্লাস ডিভাইডেড এম নট প্লাস এম। সো নেক্সট লাইনে লিখতে পারি কত, টি স্কোয়ার। এটাকে এভাবে লেখা যাবে দেখো তো, 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু এম নট প্লাস এটাকে কি লেখা যাবে, 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু এম। লিখতে পারবো? বলো, কোনো কনফিউশন, কোনো অবজেকশন নাই? এখন তুমি এই ইকুয়েশন থেকে একটু খেয়াল করে দেখো, তাকিয়ে দেখো। এখানে হচ্ছে 4 পাই স্কোয়ার, এটা হচ্ছে কে, কে এর হচ্ছে কি ফিক্সড একটা ভ্যালু, আমরা কে এর ভ্যালু চেঞ্জ করতে পারবো না। তোমাকে এক্সপেরিমেন্ট করার সময় যে স্প্রিংটা দিয়ে দিবে সেই স্প্রিং এর জন্য কে এর ভ্যালু ফিক্সড। এন্ড তোমাকে যে স্প্রিংটা এক্সপেরিমেন্ট করার জন্য দেওয়া থাকবে ওইটার ম্যাথটাও কি তুমি চেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, স্প্রিং এর সাথে তুমি যে ম্যাথ কানেক্ট করবা ওইটাকে তুমি র্যান্ডমলি চেঞ্জ করতে পারবা। কখনো 100 গ্রাম ম্যাথ কানেক্ট করতে পারো, কখনো 200 গ্রাম ম্যাথ কানেক্ট করতে পারো। বাট তুমি যে ম্যাথই কানেক্ট করো না কেন, স্প্রিং এর ম্যাথ যেটা এম নট এটা কিন্তু চেঞ্জ হবে না। আলটিমেটলি এই পুরো যে পার্টটা আছে, এই অ্যালজেব্রিক ফর্মে যে এই পুরো পার্টটা আছে, এটা পুরোটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ওকে, এখন যদি আমি এটা নিয়ে একটা গ্রাফ পেপার প্লট করতে চাই, কিরকম হবে গ্রাফটা? মনে করো গ্রাফে আমি ওয়াই অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস নিলাম, এটা এক্স, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস। আমি ওয়াই অ্যাক্সিসে টি স্কোয়ার নিব, এক্স অ্যাক্সিসে কে নিব, এম নিব। কারণ যেই ম্যাথ কানেক্ট করব ওই ম্যাথের উপর ডিপেন্ড করে স্প্রিং এর টাইম পিরিয়ড বা অসিলেশন কি করে চেঞ্জ হয়ে থাকে। এই কারণে আমি এক্স অ্যাক্সিসে ম্যাথ নিয়েছি। এখন আমি কি করব, ইকুয়েশনটাকে একটু দেখতে চাই কিরকম হয়। খেয়াল করে দেখো,
এমটাকে আমি এক্স এক্সিসে নিয়েছি, টি স্কোয়ারটাকে ওয়াই এক্সিস নিলাম, তাহলে টি স্কোয়ারের গেটআপটা কি হবে, ওয়াই হবে। আর এমটা কোন এক্সিসে আছে, এমটা হচ্ছে এক্স এক্সিসে আছে, তাহলে এমটা এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করছে। আর এম এর সাথে এই পার্টটা পুরোটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তাহলে এটাকে আমি সি বলতে পারি। আর এম এর এক্স এর সাথে যে থাকে যে এই পার্টটা, এটাকে আমি বলতে পারি এম প্রাইম। তাহলে ওয়াই ইকুয়াল কি দাঁড়ালো ইকুয়েশনটা, ওয়াইটাকে আমি অ্যারেঞ্জ করে লিখি, তাহলে এটা ইকুয়েশনের গেট আপটা দাঁড়াবে ওয়াই ইকুয়াল টু এম প্রাইম এক্স প্লাস সি। ওকে, এই ইকুয়েশনটা দাঁড়াবে ওয়্যার আমরা লিখতে পারি এম প্রাইম মানে হচ্ছে গিয়ে কত, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই কে, অ্যান্ড সি এর মিনিং হচ্ছে গিয়ে কত, 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু কত, এম নট। সবাই বুঝতে পেরেছো? না স্যার। বুঝো নাই? কোথায় বুঝো নাই বলো। না স্যার, তার এখানে আজান হচ্ছিল, আমি কথা ঠিক করে শুনতেই পাইনি। ও আপনি তাহলে জাস্ট একবার শর্টে বলতে পারবেন? আচ্ছা এটা কি শুরুতে জাস্ট আবার বলি, আমরা স্প্রিং যদি এর ম্যাচ সহ? হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং এর ম্যাচ যদি কানেক্ট করা যায়, তাহলে এখানে উপরে এম এর সাথে কি হয়ে যাবে, এম নট অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে আমরা বোথ সাইড কি স্কোয়ার করলাম, এই 4 পাই/4 পাই স্কোয়ার কে দিয়ে কি করে দিলাম, এম নট কে মাল্টিপ্লাই করলাম, এম কে মাল্টিপ্লাই করলাম, তাহলে গেটআপটা এরকম আসলো। আমি ওয়াই এক্সিসে টি স্কোয়ার কে নিয়েছি, তাহলে টি স্কোয়ার ওয়াই এক্সিসে, টি স্কোয়ার ওয়াই এক্সিস কে রিপ্রেজেন্ট করবে। ম্যাথস কে নিয়েছি এক্স এক্সিসে, তাহলে ম্যাথস হচ্ছে গিয়ে এক্স এক্সিস কে রিপ্রেজেন্ট করবে। আর ম্যাথস এর সাথে যে পার্টটা থাকবে, যে অংশটুকু থাকবে, এটাকে আমরা এম প্রাইম দিয়ে রিপ্লেস করলাম। আর এই পুরোটাই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটাকে আমি সি দিয়ে রিপ্লেস করলাম। তাহলে এই ইকুয়েশনটাকে এখন যদি আমি অ্যারেঞ্জ করি, তাহলে এটা দাঁড়াবে কিরকম, ওয়াই ইকুয়ালস টু এম। স্লোপের ব্যাপারটা কি? বুঝি নাই। স্লোপ, স্লোপ যে দেখিয়েছেন এম প্রাইম। হ্যাঁ, এম প্রাইমটা তো স্লপ। হ্যাঁ, সো স্লোপটা কেন আসলো এখানে? স্লোপটা কেন আসবে, y ইকুয়ালস টু এম প্রাইম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স ইকুয়েশনে এক্স এর সাথে যেটা থাকে এটাকেই তো স্লোপ বলে থাকি আমরা, তাই না? এই কারণে আমি এই এম প্রাইমটা স্লোপ হিসেবে কাজ করছে। বুঝতে পারছো, এম প্রাইমটা স্লোপ হিসেবে কাজ করছে। যেমন এম এর সাথে এমটাকে তো আমি এক্স হিসেবে রিপ্লেস করি, যেমন তোমরা পড়েছো না ওয়াই ইকুয়ালস টু 2x ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু 2x ইকুয়েশনের স্লোপ কত, 2। ওয়াই ইকুয়ালস টু 4x, এই ইকুয়েশনের স্লোপ কত, 4। পড়েছো না ইয়েতে 9-10-এ পড়ে আসার জন্য স্লপ মানে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। জি স্যার। হ্যাঁ, তো y ইকুয়ালস টু যদি mx এই গেটআপে যদি একটা ইকুয়েশন থাকে, তাহলে m প্রাইমটাকে বলা হচ্ছে স্লপ। y ইকুয়ালস টু m প্রাইম x এ m প্রাইমটাকে স্লপ বলা হচ্ছে। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা কিভাবে স্লপটা পেয়ে থাকি। ওকে, স্যার, আমি যদি টি কে এক্স এক্সিস এ নিলাম, ওয়াই এক্সিস এ নিলাম না, তাহলে তো এই গেটআপ আসে না তখন। আবার বলো। সো টি টাইমটাকে টি আমি স্কোয়ার, হচ্ছে, টি স্কোয়ার টাইম না কিন্তু, টি স্কোয়ার। টি স্কোয়ার কে আমি হচ্ছে এক্স এক্সিস এ নিলাম, ওয়াই এ নিলাম না, ওয়াই এক্সিস এ ওকে নিলাম ঠিক না। আছে, তুমি যদি তাহলে এক্স এক্সিস না নাও, তাহলে এটা ইকুয়েশনটা কিরকম গেটআপ দাঁড়াবে, তুমি টি স্কোয়ার কে নিয়েছো এক্স এক্সিস, তাহলে টি স্কোয়ার এর বদলে তুমি লিখবা এক্স লিখবা। আমি এইটুকের মধ্যে কাজ করে দেখাচ্ছি। তাহলে আর ওয়াই এর এম এর বদলে তুমি ওয়াই লিখবা, আর এটার বদলে তুমি মনে করো এম প্রাইম নিয়েছো, তখন তুমি এম প্রাইম কে পাশে পাঠায় দাও, তাহলে এটা কত হবে, ওয়াই ইকুয়ালস টু 1/m প্রাইম এক্স। তাহলে এই ইকুয়েশনের জন্য স্লপটা কত হবে, স্লপটা হবে 1/m প্রাইম হবে। বুঝতে পেরেছো? তুমি যে ধরনের ইকুয়েশনই পাও না কেন, যেমন ধরো আমরা ম্যাথমেটিক্স করতে গিয়ে যত ধরনের ইকুয়েশন পাই, যেমন ধরো y ইকুয়ালস টু 12x, এখানে 12টাই হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনের স্লপ বোঝায়। বুঝতে পেরেছো, এক্স এর সাথে যে থাকে ওইটাই হচ্ছে ওই ইকুয়েশনের স্লপ বোঝায়। যেমন তুমি যদি মনে করো একটা ইকুয়েশন আছে এরকম y ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স এর সাথে এখানে কত আছে মনে মনে, 1 আছে না? তাহলে y ইকুয়ালস টু এক্স ইকুয়েশনের স্লপ কত, স্লপ হচ্ছে 1। বুঝতে পেরেছো, এভাবে তার কাজ মানে করে। আমাকে ওই ইকুয়েশনের হিসেবে সাজাতে হবে ওয়াই কোস হ্যাঁ এম হ্যাঁ এক্স। হ্যাঁ, ওই y ইকুয়ালস টু mx এই ইকুয়েশনের হিসেবে সাজাতে হবে। সাজালে তখন আমরা হচ্ছে এরকম পাবো। তো সিমিলারলি আমরা এটাকেও এরকম একটা এই ইকুয়েশনটাকে সাজিয়ে দেখলাম, এটা y ইকুয়ালস টু m প্রাইম x বা mx ইকুয়েশনে গেটআপে আসে না। এটা কোন ইকুয়েশনে গেটআপে আসে, এটা আসে y ইকুয়ালস টু m প্রাইম x প্লাস c। y ইকুয়ালস টু mx প্লাস c এই ইকুয়েশনটা দেখতে হচ্ছে এই রকম, এই ইকুয়েশনটা দেখতে হচ্ছে এইভাবে শুরু হয়, জিরো থেকে শুরু না হয়, একটু উপর থেকে শুরু হয়।
যেমন ধরো ইকুয়েশনটা দেখতে এরকম, y ইকুয়ালস টু 5x প্লাস 8, এটা ইকুয়েশন দেখতে এরকম। এখানে স্লোপ কত, এখানে স্লোপের ভ্যালু হচ্ছে 5, আর c এর ভ্যালু কত, c এর ভ্যালু হচ্ছে গিয়ে কত 8। বুঝতে পেরেছো c এর ভ্যালুটা কি? তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে y কত আসবে বলো তো? 8 আসবে না? এটাই বুঝাচ্ছে যে x এর ভ্যালু যখন 0 হয় তখন y এর ভ্যালু, x কে 0 করে y এর ভ্যালু কত আসে সেটা বোঝায়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখানে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c এর গ্রাফটা পাবো, এরকম পাবো। আর y ইকুয়ালস টু mx গ্রাফটা হচ্ছে কি অরিজিন দিয়ে যাবে, আর y ইকুয়ালস টু m প্রাইম x এর c এর ভ্যালুটা হচ্ছে অরিজিন দিয়ে যাবে, একটু উপর দিয়ে যাবে। এইখানে যতটুকু উপর দিয়ে যাচ্ছে এই ভ্যালুটাকে বলা হচ্ছে c। বুঝতে পেরেছো? এই 0 থেকে নিয়ে এই যে হাইটটা, এই হাইটটাকে বলা হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে, এটাকেই c বলা হয়। এখন তার মানে কি, আমি এই পয়েন্টে m এর ভ্যালু কত 0, এই পয়েন্টে m এর ভ্যালু কত 0, তার মানে আমি যদি স্প্রিং এর সাথে কোনো ম্যাচ কানেক্ট না করি তখনও কিন্তু টি স্কোয়ারের একটা ভ্যালু আছে, সেটা কত এই পয়েন্টটা, তাই না? যেমন ধরো এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা হচ্ছে 4, তাহলে আমি যদি m এর ভ্যালু 0 নেই তখন টি স্কোয়ারের ভ্যালু কত আসে 2 আসে। তার মানে এটা কেন 2 আসবে, আমি কিন্তু কোনো ম্যাচ কানেক্ট না করলে, যদি টি এর ভ্যালু তো আমার কোনো ম্যাচ যদি কানেক্ট না করি একটা স্প্রিং এর সাথে তাহলে তো স্প্রিংটা অসিলেট করার কথা না। তাহলে সে কেন অসিলেট করছে? কারণ স্প্রিং এর ম্যাচ আছে বলে, স্প্রিং এর ম্যাচের কারণে সে অসিলেট করছে। বুঝতে পারছো? এখন যদি স্প্রিং এর যেই ম্যাচ, নিজস্ব যে ম্যাচ, এই ম্যাচ যদি আমি আস্তে আস্তে কমাইতে থাকি, কমাতে, যেমন ধরো আস্তে যদি কমাতে থাকি, কমাতে 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 কমাতে, তখন হচ্ছে কি কোন একটা টাইম আসবে যখন টাইম পিরিয়ডের ভ্যালু কত আসবে 0 আসবে। এবং টাইম পিরিয়ড কখন 0 আসে, যখন স্প্রিং এর কোনো ম্যাচ থাকবে না। তাহলে এইখান থেকে যে গ্যাপটা 0, এই 0 থেকে যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে গিয়ে আমাদের এম নট, স্প্রিং এর ম্যাচ। বুঝতে পেরেছো? এই গ্রাফ থেকে আরেকবার বলেন। আমরা হচ্ছে গিয়ে যেমন স্প্রিং এর সাথে আমরা যখন শুরুতে ম্যাথমেটিক্সটা সলভ করলাম, ওই যে এই ফর্মুলাটা সলভ করলাম, এই ফর্মুলাটা সলভ করার সময় আমরা দেখেছি যে স্প্রিং এর ম্যাথ 0 নিয়ে কাজ করেছি। তো স্প্রিং এর ম্যাথ যদি 0 নিয়ে কাজ করি আর স্প্রিং এর সাথে যদি কোনো ম্যাথ কানেক্ট না করি তাহলে কি তুমি স্প্রিংটাকে অসিলেট করবে? করবে না কিন্তু। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, এই ইকুয়েশন নিয়ে স্প্রিং এর ম্যাথ নিয়ে যদি আমি কাজ করি তখন দেখা যাচ্ছে যে স্প্রিং এর সাথে কোনো ম্যাচ কানেক্ট যদিও না করি তখনও কি স্প্রিংটা অসিলেট করছে। কেন অসিলেট করছে? তখন আমাকে বুঝতে হবে স্প্রিং এর যে নিজস্ব ম্যাচ আছে ওই নিজস্ব ম্যাচের কারণে স্প্রিংটা অসিলেট করছে। এখন যদি স্প্রিং এর ম্যাচ যদি না থাকতো তাহলে তো অসিলেট করার কথা ছিল না। তো স্প্রিং এর ম্যাচ না থাকা মানে কি, অসিলেশন করবে না। অসিলেশন না করলে কি হবে, টাইম পিরিয়ড 0 আসবে। আর টাইম পিরিয়ড 0 আসা মানে কি, টাইম পিরিয়ড এইটাকে, এই লাইনটা যদি পেছনে বাড়াই এটা এখান থেকে শুরু হবে, আর এই পয়েন্টে গিয়েই হচ্ছে গিয়ে টাইম পিরিয়ড 0 হয়। তাহলে আমাকে বুঝতে হবে এই পয়েন্টে স্প্রিং এর সাথে কোনো ম্যাচ কানেক্ট ছিল না, স্প্রিং এর ম্যাচও ছিল না, স্প্রিং এর সাথে কোনো ম্যাচও কানেক্ট ছিল না। তার মানে এই যে 0 পয়েন্ট থেকে যে এই পয়েন্টটা, এই গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে গিয়ে স্প্রিং এর যে ম্যাচ, এটাই বোঝাচ্ছে। কারণ এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করছে ম্যাচকে, আর এই পুরো অ্যাক্সিসের যে কোনো পয়েন্ট হচ্ছে গিয়ে ম্যাচকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? তাহলে এই অরিজিন পয়েন্ট থেকে যতটুকু ব্যাকে গেলাম এই গ্যাপটাই আমাকে রিপ্রেজেন্ট করবে স্প্রিং এর ম্যাচ। বুঝতে পেরেছো? কারণ জি স্যার। এই পয়েন্টে কোনো ম্যাচ কানেক্ট করে নেই, কোনো ম্যাচ, এই পয়েন্ট হচ্ছে ম্যাচ 0, m0, এই পয়েন্টে m0 মানে কোনো ম্যাচ কানেক্ট করে নেই। আর এই পয়েন্টে কি m নেগেটিভ, এই পয়েন্টে কি m নেগেটিভ, মানে কি m এর ভ্যালু কমাইতেছি। m এর ভ্যালু কমানো মানে কি, স্প্রিং এর যে নিজস্ব ম্যাচ আছে ওইটাকে আমি আস্তে আস্তে কমানো ট্রাই করতেছি। মনে করি স্প্রিং এর, আমি স্প্রিংটাকে আস্তে আস্তে করে হালকা একটা স্প্রিং নিচ্ছি। প্রথমে স্প্রিং নিলাম, যে স্প্রিং এর নিজস্ব ম্যাচই হচ্ছে কি 100 গ্রাম, আমি একটু কমাইলাম 50 গ্রাম নিলাম, আমি একটু কমাইলাম 30 গ্রাম নিলাম। আমি এমন ভাবে একটা স্প্রিং নিলাম যে স্প্রিং এর ম্যাচটা হচ্ছে অলমোস্ট মানে কম্পেয়ার করার মতো না, 5 গ্রাম ও 10 গ্রাম আসে। তখন কি হবে, টাইম পিরিয়ড কোনো কিছুই থাকবে না, 0 আসবে। তার মানে আমি যতটুকু ম্যাচ কমিয়েছি এই ম্যাচ অ্যামাউন্টটাই হচ্ছে কি স্প্রিং এর ম্যাচ। তাহলে এই গ্রাফ থেকে, এই গ্রাফ থেকে 0 পয়েন্ট থেকে এইখানে যে পয়েন্টটা, এই গ্যাপটাই হচ্ছে গিয়ে কি রিপ্রেজেন্ট করবে, ম্যাচ অফ স্প্রিং। বুঝতে পেরেছো? কি রিপ্রেজেন্ট করবে? আর এই গ্রাফটা কি ওই স্প্রিং এর জন্য যেটার সাথে কোনো ম্যাচ অ্যাটাচ নাই? এটা হচ্ছে, না না না, এটার সাথে ম্যাচটা কানেক্ট আছে, ম্যাচের সাথে আচ্ছা, ম্যাচ ম্যাচ কানেক্ট আছে, আছে। connect আছে। আচ্ছা।
আচ্ছা, আজানটা শেষ হোক তারপর কথা বলছি আমি। ওকে, তো আমরা এই গ্রাফ থেকে এটাই বুঝতে পারলাম। বুঝতে পেরেছো? এই গ্রাফটা হচ্ছে এমন একটা গ্রাফ যেখানে স্প্রিং এর ম্যাস ইগনোর করা হয়েছে, বাট ম্যাস কানেক্ট করা হয়েছে। বাট এটা হচ্ছে গিয়ে কোন গ্রাফটা, এটা হচ্ছে স্প্রিং এর ম্যাস ইনক্লুড করা হয়েছে এন্ড হচ্ছে গিয়ে কি ম্যাসও কানেক্ট আছে, কারণ ম্যাস কানেক্ট তো আছে। তুমি যতই ডান দিকে যাবা এম এর ভ্যালু তো বাড়তেছে না, তো ম্যাস তো কানেক্ট করতেইছো তুমি, তার টি এর ভ্যালু তো বাড়তেছে। বুঝতে পেরেছো? আর 0 পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্টটা হচ্ছে টি এর ভ্যালু 0 আসে, এই গ্যাপটা রিপ্রেজেন্ট করছে কার ম্যাসকে? স্প্রিং এর ম্যাসকে। একটু লিখে নাও, এই এই এইটাই হচ্ছে কি ম্যাস অফ স্প্রিং। ম্যাস অফ স্প্রিং তার মানে কি আমি ম্যাস কমাই কিভাবে? ম্যাস কমানো হয় না, না ম্যাস কমানো হচ্ছে না, এখানে হচ্ছে আমি তো গ্রাফটা শুরু করবো স্প্রিং এ, আমি হচ্ছে কোনো ম্যাস কানেক্ট করব না, কানেক্ট না করে দেখলাম টি স্কোয়ারের ভ্যালু একটা আছে। ঠিক আছে, কোনো ম্যাচ কানেক্ট করিনি আমি প্রথমে, তখন দেখলাম টি স্কোয়ারের ভ্যালু একটা আছে। আমি এক ম্যাচ আমি 100 গ্রাম নিলাম, তখন দেখলাম কি টি স্কোয়ার ভ্যালু এটা আসছে। আমি 200 গ্রাম নিলাম, 200 গ্রাম নিয়ে দেখলাম টি স্কোয়ার ভ্যালু এটা আসছে। 300 গ্রাম নিলাম, মনে করো 300 গ্রাম নেওয়ার পর টি স্কোয়ার ভ্যালু এরকম আছে, তখন আমি 4টা পয়েন্টকে অ্যাড করে দিলাম। 4টা পয়েন্টকে অ্যাড করে দিয়ে কি করলাম, এটাকে পেছনে বাড়ালাম। আমি পেছনে দাঁড়িয়ে দেখলাম যে দেখতে চাই যে টি স্কোয়ারের ভ্যালু কোথায় 0 আসে। আমি তখন দেখলাম টি স্কোয়ারের ভ্যালু 0 আসে এক্স এক্সিসের উপর নেগেটিভ 100 গ্রামে। কত গ্রামে? নেগেটিভ 100 গ্রামে এসে টি স্কোয়ারের ভ্যালু কত আসে? 0 আসে। তার মানে এটাই আমাকে বুঝাবে যে যেহেতু নেগেটিভ 100 গ্রামের টি স্কোয়ারের ভ্যালু 0 আসে, তার মানে আমি কি করব, তার মানে হচ্ছে গিয়ে যে স্প্রিং এর সাথে কোনো, যেহেতু টাইম পিরিয়ড 0 আসে, তার মানে স্প্রিং এর সাথে কোনো ম্যাচ কানেক্ট করা নাই। তার মানে স্প্রিং এর সাথে কোনো ম্যাচ কানেক্ট করা নাই মানে কি, যেহেতু 100 জিরোতেও স্প্রিংটা যেহেতু 0 পয়েন্টেও টাইম পিরিয়ড দেখাচ্ছিল, তার মানে কি আমি যদি 100 গ্রাম মাইনাস করি তবেই হচ্ছে গিয়ে স্প্রিং এর টাইম পিরিয়ড 0 আসবে। আর 100 গ্রাম মাইনাস করার মানে কি, 100 গ্রাম মাইনাস, তাহলে এই 100 আমি যে বুঝলাম যে 100 গ্রাম মাইনাস করলে টি স্কোয়ারের ভ্যালু 0 আসবে, এটা আমাকে কি ইন্ডিকেট করতেছে? এটা আমাকে ইন্ডিকেট করতেছে যে নিশ্চয়ই আমি যে ম্যাচ কানেক্ট করেছি ওই ম্যাচ কানেক্ট করা ছাড়াও স্প্রিং এর সাথে একটা 100 গ্রাম 100 গ্রাম ম্যাচ এক্সট্রা কোনো না কোনো ভাবে কানেক্ট আছে। সেই এক্সট্রা 100 গ্রাম ম্যাচটা কোত্থেকে আসলো? এই এক্সট্রা 100 গ্রাম ম্যাচটা হচ্ছে স্প্রিং এর ম্যাচ। বুঝতে পেরেছো? এটাই আমি এই গ্রাফ থেকে ক্যালকুলেশন করতে পারলাম। ক্লিয়ার? কারণ আমি এম এর ভ্যালু যদি এখানে 0 বসায় দেই, এম এর ভ্যালু এই পয়েন্টে যেমন এম এর ভ্যালু 0, তখন কি টি 0 আসছে? আসছে না। বাট আমি যদি এম নট কেও 0 করতে চাই, এম নট এর ভ্যালু কেও 0 করে দেই, তখনই হচ্ছে কি আমাদের কি টি এর ভ্যালুটা 0 আসবে। আর টি এর ভ্যালুটা 0 কখন আসে? এই পয়েন্ট থেকে। তার মানে এইখান থেকে এইটুকুর ভ্যালু কি? এম নট এর ভ্যালু। এইখান থেকে এইটুকু, এই ভ্যালুটা হচ্ছে এম নট। কারণ তুমি যদি এক্সিসটাকে এটাকে এইভাবে না করে কল্পনা করো, যদি এখান থেকে কল্পনা করো, তাহলে এই এই ম্যাচটা হচ্ছে এম নটের জন্য, আর এরপর থেকে ম্যাচটা হচ্ছে এম এর জন্য। জি স্যার, বুঝেছি। বুঝছো? এইটুকু ম্যাচটা হচ্ছে এম নটের জন্য, এরপর তুমি ম্যাচের ভ্যালু বাড়তে থাকবে, তার মানে এম এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট এই পয়েন্টে এম নট হচ্ছে 100 গ্রাম আর এম হচ্ছে 0। আর এই পয়েন্টে এম নট 100 গ্রাম, এম এর ভ্যালু হচ্ছে 100 গ্রাম। আর এই পয়েন্টে গিয়ে এম নট এর ভ্যালু 100 গ্রাম, এম এর ভ্যালু হচ্ছে 200 গ্রাম। এরপর তুমি এম এর ভ্যালু বাড়াইতেছো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো এইভাবে করে আমরা গ্রাফ থেকে যদি ক্যালকুলেশন আসে আমরা করতে পারবো। ঠিক আছে, একটা ম্যাথ করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, আমরা এগুলো এগুলো যা আছে তাই রাখি, এগুলো আমরা ফিক্সড রাখি। ওকে, তো আমরা এরকম একটা গ্রাফ, তোমার এই মাত্র যে গ্রাফটা পড়লাম এই গ্রাফটা আমি আরেকবার ড্র করি যাতে তোমরা বুঝতে পারো। এই গ্রাফটা সেই রকম, এটা হচ্ছে গিয়ে ম্যাস, এটা হচ্ছে গিয়ে কত? টি স্কোয়ার। আর এই গ্যাপটা হচ্ছে গিয়ে কত? সি। আর এই গ্যাপটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই গ্যাপটা রিপ্রেজেন্ট করছে এম নট কে। বুঝা গেছে? ওকে, এখন আমি কি করলাম, আমি তোমাদেরকে একটা গ্রাফ
তোমাদেরকে ধরো এক্সামে কোশ্চেনটা এইরকম হইলো, ওকে, মনে করো এক্সামে কোশ্চেনটা আসছে এইরকম, যে কোশ্চেনটা আসছে এরকম, যে এটা হচ্ছে আমাদের তোমাদের স্টেমটা হচ্ছে এভাবে আসছে, এটা হচ্ছে গিয়ে 0, এইখানে এটা হচ্ছে গিয়ে 4, এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 8, ঠিক আছে, আর এটা এই পয়েন্টটা হচ্ছে 4, এই পয়েন্টটা হচ্ছে 8, এটা হচ্ছে গিয়ে কত টি স্কোয়ার, আর এটা হচ্ছে গিয়ে কত এক্স, বা এটা হচ্ছে গিয়ে সরি এম, আর এই পয়েন্টটা হচ্ছে -50, আর এই পয়েন্টটা এরকম করে এগিয়ে যাচ্ছে। সো তোমাদেরকে বললো এই গ্রাফটা দিয়ে দিল এক্সাম্পলে, ওকে, সবাই কি বুঝতে পেরেছো? এখানে গ্রাম লেখা আছে, আর এখানে কি লেখা আছে, সেকেন্ড স্কোয়ার লেখা আছে। তোমাদেরকে বললো কি এই গ্রাফটা তোমাদেরকে এক্সাম হলে দিয়ে দিল। এখন তোমাকে বললো যে এটা এখান থেকে তুমি কিছু ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করতে হবে? এখান থেকে তোমাকে বললো ক্যালকুলেশন করো, যে এখানে বললো নাম্বার 1 ক্যালকুলেশন করতে হবে এম নট এর ভ্যালু কত, এটা ক্যালকুলেশন করতে হবে। নাম্বার 2 ক্যালকুলেশন করতে হবে স্প্রিং এর কনস্ট্যান্ট কত, এটা ক্যালকুলেশন করতে হবে। নাম্বার 3 ক্যালকুলেশন করতে হবে টাইম পিরিয়ড কত হোয়েন এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 200 গ্রাম, এটা কত ক্যালকুলেশন করতে হবে। কি কোশ্চেন কি ধরতে পেরেছো? ওকে, এখন তুমি কি করবা, এখন তুমি এই যে ডান পাশের গ্রাফের সাথে বাম পাশের গ্রাফটা কি করবা, ম্যাচ করবা। তুমি বলবা যে আমি তো বইতে পড়ে এসেছি এরকম, আমাকে এক্সামে দিয়েছে এরকম, তাহলে আমি বলতে পারি এই দুটা গ্রাফ যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি বলতে পারবো যে এম নটের ভ্যালু কত, বলতে পারবো বলো তো? মাইনাস বলা যাবে না, কারণ ম্যাথ কি কখনো নেগেটিভ হইতে পারে? ম্যাথ কিন্তু কখনো নেগেটিভ হইতে পারে না। তখন তুমি ডিরেক্ট বলতে হবে যে এম এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 50 গ্রাম। বুঝতে পেরেছো? এম এর ভ্যালু কত, এম নট এর ভ্যালু কত, 50 গ্রাম। আর তুমি দেখতে পাচ্ছ সি এর ভ্যালু কত বলো তো? সি এর ভ্যালু দুইটাকে কম্পেয়ার করে, 4। সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 4। সি কাকে রিপ্রেজেন্ট করতেছে? 4 পাই স্কয়ার কে ইনটু এম, এম নট। সি কাকে রিপ্রেজেন্ট করতেছে? 4 পাই স্কয়ার কে বাই এম নট। তোমার যদি এটা মনে না থাকে তখন তুমি কি করবা, তুমি বলবা যে এইটার জন্য এই গ্রাফটা, তুমি বলবা যে এই গ্রাফটার জন্য আমি পড়ে এসেছি ইকুয়েশনটা হচ্ছে গিয়ে কিরকম, 2 পাই এম নট প্লাস এম ডিভাইডেড বাই কত, কে এর রুট করে এসেছো, তারপর বোথ কে তুমি স্কোয়ার করে দিবা, তাহলে এটা হবে কত, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 পাই স্কোয়ার, এই এম নটটা এইখানে আসবে, আর এই কেটা এটা নিচে চলে যাবে, আর 2 এটা হবে কি রকম, 4 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই কে, রাইট? এই পার্টটা কাকে রিপ্রেজেন্ট করবে? সি কে রিপ্রেজেন্ট করবে। আর এই পার্টটা রিপ্রেজেন্ট করবে কাকে? স্লপ বা এম প্রাইম। আর এম রিপ্রেজেন্ট করছে কাকে? এক্স কে। ওয়াই টি রিপ্রেজেন্ট করছে কাকে? ওয়াই কে। তখন তুমি সি এর বদলে কত লিখতে পারবা? 4 পাই স্কোয়ার, দেখা যাচ্ছে 4 পাই স্কোয়ার। তখন তুমি নেক্সট লাইন লিখতে পারো, তুমি দেখতে পাচ্ছ গ্রাফকে কম্পেয়ার করে তুমি দেখতে পাচ্ছ সি এর ভ্যালু কত আসছে, 4 আসছে। তখন তুমি সি এর বদলে লিখে ফেলবা 4 পাই স্কোয়ার এম নট ডিভাইডেড বাই কত, কে, ইকুয়াল টু কত লিখবা? 4 লিখবা। বুঝতে পেরেছো? তখন নেক্সট লাইনে গিয়ে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াবে বলো তো? কে এর ভ্যালু দাঁড়াবে পাই স্কোয়ার ইন্টু কত, এম নট, রাইট? এখন আমাদের তো এসআই ইউনিটে নিয়ে কাজ করতে হবে। পাই এর ভ্যালু তুমি বসাবা, পাই স্কোয়ার তো পাই স্কোয়ার ভ্যালু বসাবা, এম নট এর ভ্যালু কত বসাবা, এই যে 50 গ্রাম, এটাকে কেজিতে নিলে কত হবে? 0.05। তাহলে তুমি কে এর ভ্যালু পেয়ে যাবা। বুঝতে পেরেছো? কত আসে দেখো তো কে এর ভ্যালু এই গ্রাফ থেকে। 3.1416 স্কোয়ার ইন্টু 0.05, কে এর ভ্যালু আসে 0.49, রাইট? কে এর ভ্যালু কত আসছে তুমি বলতে পারবা? 0.49 নিউটন কত লিখবা? পার মিটার লিখে ফেলবা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, এখন নাম্বার 3 বলেছে যে টি কোয়েশ্চেন মার্ক ওয়েন এম হচ্ছে 200 গ্রাম, এম এর ভ্যালু কত? 200 গ্রাম। তখন তুমি বলবা এম এর ভ্যালু যখন 200 গ্রাম
তখন টি এর ভ্যালু কত। তো তুমি কি করবা, টি এর জন্য ইকুয়েশন তো তুমি জানো, টি ইকুয়ালস টু 2 পাই এম নট প্লাস এম ডিভাইডেড বাই কত, কে। এখন তো তুমি সবার ভ্যালু জানো, এম নট এর ভ্যালু জানো, কে এর ভ্যালু জানো, এম এর ভ্যালু জানো। তো এখানে লিখবা 2 পাই, কে এর ভ্যালু হচ্ছে গিয়ে কত 0.49, আর এম নট এর ভ্যালু কত 50 গ্রাম, আর এম এর ভ্যালু কত 200 গ্রাম, এম এর ভ্যালু 200 গ্রামের জন্য টি এর ভ্যালু কত। তো 200 গ্রাম আর 50 গ্রাম মিলে কত হয় 250 গ্রাম, 250 গ্রামকে কেজিতে নিলে কত হবে 0.250 কেজি। তাহলে এখান থেকে তুমি ইজিলি টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারবা না? বুঝতে পেরেছো? খেয়াল করে দেখো, আমরা কিন্তু গ্রাফ ক্যালকুলেশন করে স্প্রিং এর ম্যাস কত সেটা কিন্তু খুব সহজে ক্যালকুলেশন করতে পেরেছি, উইদাউট জাস্ট আমরা গ্রাফ ক্যালকুলেশন করেই করতে পারলাম, অন্য কিছু আমাদের কিন্তু দরকার হয় নাই, কোনো একটা ওয়েট মাপার মেশিন দরকার হয় নাই। যে স্প্রিং এর ম্যাস কত যেটা জানার জন্য ওয়েট মাপার মেশিন দরকার হয় না। আমি স্প্রিং এর সাথে কি করব, একটা 100 গ্রাম ম্যাস কানেক্ট করব আর একটা 200 গ্রাম ম্যাস কানেক্ট করবো, এইভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে? তো ল্যাবে তোমরা কি কাজটা করবা, ল্যাবে তোমরা যে কাজটা করবা সেটা আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবা। ঠিক আছে? তোমাকে ল্যাবে বলে দিবে যে একটা স্প্রিং থাকবে, তোমাকে বলবে যে স্প্রিং এর সাথে 100 গ্রাম ম্যাস কানেক্ট করবা, তারপর সেখান থেকে টি রেকর্ড করবা, তারপর তুমি স্প্রিং এর সাথে 200 গ্রাম ম্যাস কানেক্ট করবা, সেখান থেকে তুমি টি স্টপ ওয়াচ দিয়ে ক্যালকুলেশন করবা, তারপর এম এর ভ্যালু 300 গ্রামের জন্য টি রেকর্ড করবা, এম এর ভ্যালু তোমাকে বললো এরপর 400 গ্রামের জন্য টি এর ভ্যালু রেকর্ড করবা। এই সবগুলা তোমাকে রেকর্ড করতে বললো, তুমি কি করবা, তোমার কাছে একটা স্প্রিং এরকম থাকবে, তুমি একটা চার্ট করবা, তুমি এখানে লিখবা এম, এখানে লিখবা কত টি লিখবা, এখানে লিখবা এম হচ্ছে 100 গ্রাম, এখানে লিখবা হচ্ছে গিয়ে 200 গ্রাম, এখানে লিখবা 300 গ্রাম, এখানে লিখবা কত 400 গ্রাম। তো স্প্রিং এর সাথে তুমি কি করবা, 100 গ্রাম ম্যাস কানেক্ট করে দিবা। ঠিক আছে? স্প্রিং এর সাথে কত করবা, 100 গ্রাম ম্যাস কানেক্ট করে দিয়ে এটাকে একটু টেনে ছেড়ে দিবা, তারপর এটা অসিলেট করতে থাকবে। তো এটা অসিলেট করবে, তুমি 20 অসিলেশনের জন্য টাইম রেকর্ড করবা স্টপ ওয়াচ দিয়ে, 20 অসিলেশন হয়ে গেলে স্টপ ওয়াচ অফ করে দিবা। তারপর স্টপ ওয়াচে লেখা থাকবে যে 20 অসিলেশনের জন্য কত টাইম লেখা আছে, তুমি যে 20 মুখ দিয়ে গুনবা, যে 0 থেকে শুরু করে ঘুরে আবার 0-তে আসবে। তো 20 অসিলেশনের জন্য তুমি প্রত্যেকটা 100 গ্রাম ম্যাচ কানেক্ট করে তুমি এখানে টি এর ভ্যালু ক্যালকুলেশন করবা, তারপর এইখানে টি 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 সবগুলো ভ্যালু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তুমি কি পাবা, মনে করো টি এর ভ্যালু তুমি এখানে পেয়েছো 2, এখানে পেয়েছো মনে করো 2.8, আর এখানে মনে করো পেয়েছো 3.5, এখানে মনে করো পেয়েছো 4.5, এরকম ভ্যালু পেয়েছো। তখন তুমি কি করবা, তুমি কি ওয়াই এক্সিস টি নাও না টি স্কোয়ার নাও বলো তো, ওয়াই এক্সিস কি টি নিয়ে কাজ করো না টি স্কোয়ার নিয়ে কাজ করো, টি স্কোয়ার নিয়ে কাজ করো। তখন তুমি কি করবে, টি কে স্কোয়ার করবে, 2 কে স্কোয়ার করলে এখানে লিখবা 2.8 কে স্কোয়ার করলে এখানে লিখবা 3.5 কে স্কোয়ার করে এখানে লিখবা 4.5 কে স্কোয়ার করে এখানে লিখবা। লেখার পর কি করবা, তুমি টিচারের কাছ থেকে একটা গ্রাফ বলবা যে তারা আমাকে একটা গ্রাফ দেন। তখন তুমি কি করবে, একটা গ্রাফ নিবা, গ্রাফ নিয়ে একটা এক্স এক্সিস প্লট করবা, একটা ওয়াই এক্সিস প্লট করবা, প্লট করে তুমি লিখবা যে 100 গ্রামের জন্য টি এর টি স্কোয়ারের ভ্যালু কত পেয়েছো 4 পেয়েছো, বা তুমি এটাকে মনে করো 3 নিয়েছো, এটা মনে করো 4 পেয়েছো, আর এটা মনে করো 5 পেয়েছো, তাহলে এখানে কত পাবা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16, এটা কত পাবা 25 পাবা। তো তুমি প্লট করে দিবা, 100 গ্রাম নিবা, এখানে এম এর ভ্যালু নিবা 200 গ্রাম, এখানে নিবা 300 গ্রাম, এখানে নিবা কত 400 গ্রাম, এই কয়েকটা ভ্যালু নিয়ে এখানে বসাবা। বসানোর পর কি করবা বলো তো, বসানোর পর তুমি এখানে 100 এখানে মার্ক করলাম, মনে করো এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে মনে করো 4, তারপর এটা হচ্ছে গিয়ে 6, এটা হচ্ছে গিয়ে 8, এভাবে করে তুমি মার্কিং করলা। ওকে? আচ্ছা, তখন তুমি কি করবে, টি 100 গ্রামের জন্য কত 4, 100 গ্রামের জন্য 4 এ মার্ক আউট করবা, 200 গ্রামের কোনো জন্য 9, 200 গ্রামের জন্য আবার এভাবে ধরো, ধরো এখানে তুমি মার্ক করলা, এখানে পয়েন্টগুলো আমি দিলাম না, 200 গ্রামের জন্য মার্ক করলা, 3 এর জন্য মার্ক করলা, 400 এর জন্য এভাবে মার্ক করলা। সাপোজ সবাইকে এরকম অ্যাড করে এদিকে আসলা, এদিকে আসার পর তুমি কি করো, এরকম একটা গ্রাফ পেয়েছো। তখন তুমি স্কেল দিয়ে কি করবা, স্কেল দিয়ে এই গ্রাফটাকে পেছন দিকে বাড়াইবা, বাড়ানোর পর দেখবা এই গ্রাফটা কত নাম্বার ঘরকে গিয়ে কাট করেছে। ঠিক আছে? কত নাম্বার ঘরে গিয়ে কাট করেছে, তুমি দেখলা এটা -80 ঘরকে গিয়ে কাট করেছে।
কত ঘরকে কাট করেছে? -80। তখন তুমি কি বুঝতে পারবা? তাহলে এখানে এম নটের ভ্যালু কত? 80 গ্রাম। তাহলে এখানে স্প্রিং এর মাস কত? 80 গ্রাম। বুঝতে পেরেছো এখন? বলো। জি স্যার। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা কি করতে পারবো? একটা স্প্রিং এর ম্যাচ, দেখো তুমি ওয়েট মাপার মেশিন ছাড়া একটা স্প্রিং এর ম্যাচ কানেক্ট করে ফেলতে পারবা। ঠিক আছে, খুবই সূক্ষ্ম হিসাব, এগুলো আমরা ক্যালকুলেশন করে ফেলতে। 80 গ্রাম কিন্তু খুবই সামান্য। 80 গ্রাম ক্যালকুলেশন করতে গেলে তোমার বাতাস, তোমার মুখ থেকে যে বাতাস বের হবে, এই বাতাসও 80 গ্রাম ম্যাচকে কি করে ফেলতে পারে? উলট পালট করে দিতে পারে। দেখবা তোমার যখন গোল্ডের স্বর্ণের দোকানে যাবা, তো গোল্ড কেনার জন্য, তখন দেখবা ওরা যখন গোল্ড মাপে, একটা বক্সের ভেতরে, একটা কাচের বক্স থাকে, গ্লাসের বক্স, ওই গ্লাসের বক্সের ভেতরে ওয়েট মাপার মেশিন রেখে তারপরে কিন্তু গোল্ড গুলো এখানে রেখে তারপরে কিন্তু ওয়েট করে থাকে। কেন করে থাকে? কারণ ওই গোল্ড, যেই দোকানে তুমি গোল্ড দেখতে যাবা বা কিনতে যাবা, ওইখানে যে ফ্যান ঘুরতে থাকে মাথার উপর বা এয়ার কন্ডিশন ঘুরতে থাকে, ওই যে তার মুখ থেকে যে বাতাস আসে, এই বাতাসগুলা গিয়ে যখন ওয়েট মাপার মেশিনের উপর প্রেসার ক্রিয়েট করে, এই প্রেসার কি করে? একটা ডিজিট সে শো করে। তাহলে ডিজিট শো করলে কি করবে? তোমার ওয়েট মাপার মেশিনে কি গোল্ডের ওয়েট যদি 20 গ্রাম হয়, তাহলে সেটা দেখাবে কি 24 গ্রাম দেখাতে পারে। তাহলে কি 4 গ্রামের জন্য তোমাকে এক্সট্রা কস্ট তোমাকে দিতে হবে। এই কারণে এই কাজগুলো করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? মনে থাকবে? জি স্যার। ওকে। সেদিন একটা দোকানে আমি এরকম বাজারে এরকম একটা ধরতে পেরেছি। কিভাবে? ম্যাজিক, ঘটনাটা শুনো। বাজারে গিয়েছি, তো ওয়েট মাপার যে ডিজিটাল মেশিন থাকে, সেই ডিজিটাল মেশিনটা স্প্রিং এর সাথে কানেক্ট করা থাকে এরকম। ঠিক আছে, তারপর সেটাকে প্রোগ্রাম করে ডিজিটে শো করে। তো এরকম একটা ওয়েট মাপার মেশিন আছে। সে কি করেছে? সে হচ্ছে গিয়ে ওয়েট মাপার মেশিনে, মনে করো একটা পলিথিনের ভেতরে আমি কোনো সবজি নিলাম, এখানে হচ্ছে কি কিছু সবজি নিলাম, এরকম আছে সবজিগুলা। এই যে ওয়েট মাপার মেশিন, মনে করে এটা, ঠিক আছে, এখানে সে ডিজিট শো করবে। সো এই পাশে তার একটা ফ্যান কানেক্ট করা আছে, এই পাশে তার একটা ফ্যান কানেক্ট, সে কত ভাবে চুরি করতে পারে দেখো। ফ্যান কানেক্ট করা আছে। তাহলে ফ্যান গুলা কি করলো? ফ্যানের বাতাস গিয়ে এই পলিথিনের ভেতরে ভিতরে সুন্দর মতো ঢুকতেছে। তাহলে পলিথিন কি করতেছে? ফ্যান গুলা, বাতাস গুলাকে তো সে বের হয়ে যাচ্ছে না। তাহলে কি ফ্যান গুলা গিয়ে কি করতেছে? এই এই পলিথিনের ভিতরে কি এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতেছে না? রাইট? এক্সট্রা প্রেসার ক্রিয়েট করছে না কি করছে না, কি মনে হয়? করছে। করছে। তাহলে দেখো প্রেসার মানে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে ফোর্স ইনটু কত? প্রেসার ইনটু এরিয়া। মানে ফোর্স এখানে কি হিসেবে কাজ করবে? ওয়েট হিসেবে কাজ হয়ে যাবে। তাহলে প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসার যদি বাড়তে থাকে, ওয়েটের ভ্যালু কি বাড়তে থাকবে। তাহলে সে কি করবে? সে আমাকে হচ্ছে গিয়ে, আমি বললাম যে 250 গ্রাম বা কিছু একটা দেন, সে আমাকে 250 গ্রাম দিল, সে মেপে দিয়ে দিল। তখন আমি দেখলাম, তার সাথে আমি যখন কথা বলতেছি, তখন দেখলাম বাতাস এরকম যাচ্ছে, তখন তো আমার মাথায় খটকা লাগলো। তখন আমি বললাম যে ফ্যানটা বন্ধ করে আবার মাপেন। তো ফ্যানটা বন্ধ করে আবার মাপলো, তখন সেটা শো করলো 220 গ্রাম শো করছে। মানে সে এক্সট্রা 30 গ্রামের প্রাইস আমার কাছ থেকে নিতে চাচ্ছিল। সো এখন মনে করো এই বিষয়গুলা, ব্যাপারটা সে এইভাবে করে দোকানদার কিন্তু যারা নট লয়াল, তারা কিন্তু এই ধরনের কাজগুলা চুরি করে থাকে। ঠিক আছে, যেটা আমাদেরকে ঠকায় থাকে। সো ওদের এগুলা, মাথায় এত কাজ করে। শোনো, ওদের মাথায় এত, ওরা তো ফিজিক্স বুঝে কাজ করে না, ওরা দেখতেছে যে এক্সট্রা একটা প্রেসার দিতে হবে। ওয়েট মাপার মেশিনে তুমি যখন একটা ধরো এতগুলো সবজি রাখলা, তুমি যদি এখানে একটা আঙ্গুল দিয়ে একটা প্রেস করো, তখনই কি সে বেশি শো করবে না? শো করবে। তাদের মাথায় হচ্ছে একটা এক্সট্রা প্রেসার দিতে হবে। এখন এক্সট্রা প্রেসারটা কিভাবে দিবে? এটা তারা এইভাবে কাজ করে থাকে। বুঝতে পেরেছো? এইভাবে কাজ করে থাকে তারা, হচ্ছে খুবই ক্রিটিক্যাল মাইন্ডেড। আবার আরো কিছু কাজ করা থাকে, আর তারা আরো অনেকভাবে চুরি করে থাকে। ওয়েট পাওয়ার মেশিনে একটা ওই যে ফ্রুট গুলা ঢেকে রাখে, এক ধরনের থিন পলিথিন পেপার আছে না? থিন পলিথিন দিয়ে ফ্রুট পেপার করে থাকে, ওই পলিথিন দিয়ে ওয়েট পাওয়ার মেশিনকে প্রেসার দিয়ে আটকে রাখে। আটকে ওটা নিচে ঝুলে দিয়ে ওই মেশিনে, ওই পলিথিনের সাথে কোন একটা ম্যাশ কানেক্ট করে দেয়। ঠিক আছে, তখন সেটা অলওয়েজ, ওই মিটারটা, ওয়েট মাপার মেশিনটা অলওয়েজ তোমার দেখা যায় 100 গ্রাম অলওয়েজ শো করে থাকে। তখন ওই ওয়েট মাপার মেশিনে এক ধরনের প্রোগ্রামেবল কি আছে, ওইটাকে সেট করে ওই 100 গ্রাম যখন অলওয়েজ শো করে থাকে, ওইটাকে জিরো করা যায়। ওইটাকে জিরো করে তারা এইভাবে মানে আমাদের মতো সাধারণ মানুষদেরকে এরা ঠকিয়ে থাকে। বুঝতে পারছো? তো এগুলা, এখন আমরা যে পড়ালেখা করতেছি, ঠিক আছে, পড়ালেখা করার মানে হচ্ছে এই, নিজে যাতে ভালো থাকবো,
এই ধরনের অন্যায় কাজ তুমি করবে না, এবং আশেপাশে যাতে না হয় সেগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, সবসময় না পারলে মাঝে মাঝে একটু প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, এতে করে তোমার উপকার হবে, আশেপাশে যে মানুষগুলো আছে তার উপকার হবে। আর আমাদের আশপাশ থেকে যদি একটা এরকম ক্রিমিনাল চলে যায়, ওর কারণে অনেকগুলা মানুষ ভালো থাকতে পারবে, মানে ওর অ্যাবসেন্টের কারণে। আর So, আয়শা বলছে সবজিওয়ালা ফিজিক্স না পড়েই কত হ্যাঁ বুদ্ধিমান। হ্যাঁ সেটাই, সবজিওয়ালা ফিজিক্স না পড়ে কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে মূলত কাজ। যেমন বুদ্ধিমান হবে না কেন, তুমি দেখো ওই যে পালতোলা নৌকা, পালতোলা নৌকায় কি হয়, তোমার বিশাল একটা পাল থাকে, কাপড়ের পাল থাকে, বাতাস এসে ওটাকে ধাক্কা দেয়, তার নৌকাটা স্মুথলি চলতে পারে। সো এই কনসেপ্ট গুলা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ বা সহজ সরল মানুষ সবাই কিন্তু আমরা আগে থেকে জানি, বাট এখানে ফিজিক্স কি কাজ করছে এই কনসেপ্টটা কাজে লাগে, ওই কনসেপ্টটা অন্য কোথাও কিভাবে কাজ করে আমরা যাতে আমাদের বাতাসটাকে কাজে লাগে, এই ন্যাচারাল পাওয়ারটাকে কাজে লাগে, পরবর্তীতে আমরা সোর্স তৈরি করতে পারি, কোনো যাতে অন্যান্য কাজ করতে পারি, সেগুলো কিন্তু আমরা শিখতে পারি বা জানতে পারি, তাই না? তো ফিজিক্স হচ্ছে কি এমন কিছু যে তোমার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলা ফাইন্ড আউট করা, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলা নিয়ে পরবর্তীতে কাজ করে পরবর্তীতে আমরা এটাকে সাইন্টিফিক্যালি অনেক ভাবে অনেক কিছু নিয়ে অ্যাপ্লাই করতে পারি, যেটা আমাদের পরবর্তী জেনারেশনের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। বুঝতে পেরেছো? ওকে। তো তো সায়েন্স কিন্তু যেটা আমি সবসময় প্রায় আমার আশপাশের মানুষদের সাথে শেয়ার করি, বন্ধু বান্ধবের সাথে, যে সায়েন্স গত 20 ইয়ার্সে যতটা এগিয়ে গেছে, ঠিক আছে, এতটা মনে করো 20 ইয়ার্স বেশি বললাম, ধরো 2010 থেকে 2020 এই 10 বছরে সায়েন্স যতটা শার্পলি এগিয়ে গেছে, এর আগে 20 বছরে আমরা সায়েন্সকে অতটা ফাস্ট এগোতে দেখি নাই। যেমন 2010-এ মাত্র আমরা দেখতাম যে হ্যাঁ স্মার্টফোন, 2010-এর একটু আগ দিয়ে হয়তো স্মার্টফোন আসছে, কিন্তু স্মার্টফোন দিয়ে আমাদের লাইভ একটা মানুষকে দেখতে পাবো, তোমার ক্লাস করতে পারবো, মানে সবকিছু যে হবে এইটা তো এত তাড়াতাড়ি হবে, এটা তো আমরা এক্সপেক্ট করি না, বা অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করি না। ঠিক আছে, সো আরো সামনে আরো কি আসবে না আসবে, এগুলা কিন্তু আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলাই আমরা মূলত নিয়ে কাজ করতে করতে একসময় আমরা এগুলা আরো দেখতে পাবো। তো এই গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু ওয়েট মাপার মেশিন ছাড়াই কিন্তু একটা স্প্রিং এর ম্যাস কত সেটা খুব সহজে ক্যালকুলেশন করতে পেরেছি। তো এই বিষয়গুলা তোমাদের হচ্ছে গিয়ে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়বা ইউনিভার্সিটিতে গিয়ে, তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলা তোমাদেরকে থাকবে, এখান থেকে তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো এভাবে ফাইন্ড আউট করতে হবে ল্যাবে বসে গবেষণা করে, তখন আমরা যখন দেখবা সায়েন্স পড়ে তখন মজা পাচ্ছ। আর ফিজিক্স ল্যাব তোমরা যখন করবা, কলেজ ইনশাল্লাহ খুলবে, কবে খুলবে আমি জানি না, কোনো একদিন হয়তো খুলবে। তো ফিজিক্স ল্যাব যখন হবে তখন চেষ্টা করবা লিঙ্ক শেষে